আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্নিয়ার সমস্যা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মারুফ আহমেদ, সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, হার্নিয়া শব্দটি কিন্তু আমাদের সকলের কাছে পরিচিত। বিভিন্ন সময় আমরা এই শব্দটি শুনে থাকি, কিন্তু হার্নিয়া বিষয়টি কি, কাদের কাদের হওয়ার সম্ভাবনা বেশি, শিশুদেরও কি হার্নিয়া হতে পারে কিনা, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মারুফ আহমেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে প্রথমেই জানতে চাইছি, হার্নিয়া এটা তো দেখা যাচ্ছে অনেকে কম বেশি শুনেছেন, আসলে হার্নিয়া বিষয়টা কি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ যমুনা টিভিকে হার্নিয়ার মতো একটা প্রয়োজনীয় এবং আমাদেরকে নিয়মিত ফেস করতে হয় এরকম একজন টপিককে আজকের আলোচনায় রাখার জন্য। তো হার্নিয়া হচ্ছে, আমরা কম বেশি আমাদের চারিপাশে মানুষজন, শিশু, মহিলা সবাইকে কমপ্লেন করতে শুনি যে হার্নিয়া হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে অঙ্গ, চর্বি বা অঙ্গের একটা পার্ট যখন আমাদের শরীরের দুর্বল পয়েন্ট দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে, সেটাকে সাধারণত হার্নিয়া বলি। অর্থাৎ যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে শরীরের দুর্বল পার্ট সামনের দিকে চলে আসে। হার্নিয়া দুই ধরনের হয়, কিছু আমাদের শরীরের ভেতরে ইন্টারনাল হার্নিয়া বলে। আচ্ছা, সেগুলো আসলে একটু জটিল, বাইরে থেকে বুঝতে পারি না, দেখা যায় না। বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলোকে ডায়াগনোসিস করে। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া, সেগুলো সাধারণত আমাদের কাছে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশের মাংসের একটা বর্ধিত অংশ, যেগুলো কাশি দিলে, হাসতে গেলে বা ভারী কাজ করতে গেলে ফুলে উঠছে, সেগুলো হার্নিয়ার মতো আমাদের কাছে সাধারণ ধারণা, সেগুলো আমাদের কাছে নিয়ে আসে, সেগুলোকে সাধারণ অর্থে আমরা হার্নিয়া বলি। আচ্ছা, কোন কোন জায়গায় আসলে হার্নিয়া হতে পারে এটা যদি বলতেন? শরীরের বিভিন্ন সব জায়গাতে হতে পারে, বেশি আপনারা কোথায় দেখেন? হার্নিয়ার ভেতরে সাধারণত এটা পুরুষ, মহিলা, শিশু সব শ্রেণীর সব বয়সের মানুষেরই হার্নিয়া হতে পারে। হার্নিয়ার ভেতরে কিছু অংশ আছে যে আমাদের পেটের নিচের অংশ এবং পায়ের সংযোগস্থলে হয়, এটাকে গ্রোইন বা ইনগুইনাল ক্যানেল বলি, ইনগুইনাল এরিয়া বলি। এই অংশটুকু মানে কুচকির যে জায়গা, কুচকি যেটা বলি আমরা বাংলাতে বলি কুচকি, সেই অংশটুকু সাধারণত হার্নিয়া বেশি দেখি আমরা, এটাকে বলে ইনগুইনাল হার্নিয়া। তাছাড়া আমাদের নাভিতেও এক ধরনের হার্নিয়া হতে পারে, এটাকে বলে আমব্লিকাল হার্নিয়া। আচ্ছা, আবার আমাদের অনেক সময় অপারেশনের জায়গা, যেমন সিজার হলো, পেটে লম্বালম্বি আড়াআড়ি বিভিন্ন ভাবে যে অপারেশনগুলো হয়, অপারেশনের যে সেলাইয়ের জায়গা, সেখান থেকে অনেক সময় হার্নিয়া হতে পারে। এই জায়গাগুলো আমাদের শরীরের উইক পয়েন্ট, বা দুর্বল জায়গা, যেমন আমাদের কুচকির এখানে, নাভির কাছে বা অপারেশনের জায়গায়। অর্থাৎ উইক পয়েন্ট হবে আপনি শরীরে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু হাতে পায়ে এসব জায়গাতে আসলে হওয়ার সম্ভাবনা হাতে পায়ে সাধারণত হার্নিয়া হয়, সেটা এটিপিক্যাল মাসল হার্নিয়া, ওইগুলো আসলে খুব রেয়ার। এগুলো আপনার সবচেয়ে কমন, এগুলো কমন। এই হার্নিয়াগুলোর ভেতরে কমন হচ্ছে সাধারণত ইনগুইনাল হার্নিয়া বা কুচকির হার্নিয়া, যেটা সেটাকে কমন। জি, আর বাচ্চাদেরও আমরা দেখি যে নাভিতে কিছু হার্নিয়া জন্মের পরপরই নাভির যে ফুল যেটা থাকে সেটা পড়ে যাওয়ার পরে ওই জায়গাটা ফুলে থাকে, আমব্লিকাল হার্নিয়া। এটা মারা নোটিস করে, বাচ্চা জন্মের সময় নাভিটা একটু ফোলা থাকে, বা সে যখন পেশাব পায়খানা করতে যাচ্ছে তখন ফুলে ওঠে, কাশি উঠছে তখন ফুলে উঠছে, এটাও একটা মেন তাদের মানসিক একটা। আচ্ছা, এই বিষয়ে আমরা আলাপ করবো একটু। যদি সাধারণভাবে সাধারণ মানুষ যদি মনে করে একটা জায়গা ফুলে গেল তার কুচকিতে বা তল পেটের নিচে, তার কাছে তো মনে হতে পারে যে এটা টিউমারও হতে পারে, সাধারণ মানুষ তো মনে হতেই পারে। আসলে সে টিউমার নাকি এটা হার্নিয়া, এটা বুঝবে কিভাবে? না, যেটা টিউমার হলে এটা সার্বক্ষণিক যে ফোলার ভাবটা থাকবেই। আচ্ছা, হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রে যেটা কমপ্লিকেটেড বা জটিলতা না হলে, হার্নিয়া যখন একটা সার্টেন আমাদের পেটের ভেতরে বা আমাদের কাজকর্ম করতে গেলে যখন পেটের প্রেশারটা বাড়ে, তখন হার্নিয়াগুলো ফুলে ওঠে। আবার আমরা যখন রেস্ট নেই বা শুয়ে পড়ি, তখন সেটা। আমি টিউমারের কথাটা কেন বললেন, আমরা তো দেখা যাচ্ছে কোনো জায়গায় সাধারণ মানুষের মধ্যে ধারণা যে কোনো জায়গায় ফুলে উঠলে টিউমার, ফোড়া হলেও তারা মনে করে টিউমার হয়েছে। কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে হার্নিয়া হলে একটা সময় রেস্ট নিলে বা বিছানায় শুয়ে থাকলে সেটা চলে যাবে, পেটের ভেতরে চলে যাবে। কিন্তু আবার কাজকর্ম করলে, কাশি দিলে পেটের প্রেসার বাড়বে, তখন সেটা আবার প্রমিনেন্ট হবে বা আরো স্পষ্টভাবে দেখা যাবে। কিন্তু টিউমারের ক্ষেত্রে এটা সার্বক্ষণিকই থাকবে। হার্নিয়া কি আসলে ব্যথা হতে পারে, ব্যথার অনুমতি হতে পারে কিনা? কিছু হার্নিয়া আছে অ্যাসিম্পটোমেটিক, আচ্ছা, তার কোনো সিমটম থাকে না, আমরা হয়তো রোগী নিজেও জানে না যে হার্নিয়া আছে, ডাক্তারের কাছে আসলো অন্য কোনো পারপাসে,
ডাক্তার পরীক্ষা করে বললো যে না আপনার তো একটু হার্নিয়া আছে, আপনি একটু সার্জারি ডাক্তারকে দেখাবেন। তখন সে নোটিশে আসে। আর কিছু হার্নিয়া আছে সিমটম তৈরি করে। যেমন কী কী সিমটম হতে পারে, যেমন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে যখন কাজকর্ম করতে যায় এটা মনে হচ্ছে ফোলা প্রথম দিকে একটু অল্প ফুললো, আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তারপর অনেক সময় সে ব্যথা তৈরি করে। হ্যাঁ, যখন সে ভারী কাজকর্ম করতে যায়, যেমন সে পেশাব করতে গেল, হ্যাঁ, পেটের প্রেশার যখন দেয়া লাগছে, সে বাথরুমে গেল, টয়লেটে গেল, হ্যাঁ, ডিফিকেশন বা বাথরুম করতে গেল, পায়খানা করতে গেল, তখন প্রেশার বাড়লে সেটা আরও বড় হচ্ছে, তখন ব্যথা অনুভব করে। অনেক সময় হার্নিয়া, বিশেষ করে ছোট বাচ্চাদের হার্নিয়া আটকে যাওয়ার একটা প্রবণতা হয়, হ্যাঁ, অবস্ট্রাক্টেড হার্নিয়া বলি। আচ্ছা, বা অনেক সময় এগুলো কিছু নাম আছে, অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। অনেক সময় এসে ওই যে থলির ভেতর তৈরি হয়, থলির ভেতর আটকে যায়, যেতে চায় না, তখন তীব্র ব্যথা হয়। অনেক সময় এখানে গরম সেক দেয়, অনেকে বরফের সেক দেয়, বা শুয়ে থাকে, না কমলে ব্যথার ওষুধ দিলে আস্তে আস্তে চলে যায়। প্রথম দিকে যায়, অনেক সময় স্থায়ীভাবে আটকে যায় আর যেতেই চায় না। অনেক সময় এটা অনেক বড় হয়ে যায়। বড় হলে বিশেষ করে কুস্কির হার্নিয়া, সে একটা নিচের দিকে একটা প্যান্ট শার্ট পরতে, স্বাভাবিক কাজকর্ম করতে, ম্যারিড হলে তার কনজুগাল লাইফ অতিবাহিত করতে সমস্যায় পড়ে। কাদের বেশি হওয়ার আসলে প্রবণতা আছে, যে কারো কি হতে পারে কিনা? এটা সাধারণত দেখা যায় যারা শারীরিকভাবে পরিশ্রম, ভারী কাজকর্ম করে বেশি, যাদের পেটের উপরে প্রেশার পড়ে, আর কিছু যে পেটের প্রেশার বাড়ার মতো কিছু কন্ডিশন তৈরি হয়, যেমন কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা বা বঙ্কাইটিস, হাঁপানি এই জাতীয় যদি অসুখ থাকে, শ্বাসকষ্ট হইলে সবসময় পেটের প্রেশারটা সবসময় বাড়তেই থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, যে আমাদের বিভিন্ন শ্বাসনালীর যে মাসলগুলো অতিরিক্ত কাজ করতে হয়। দ্বিতীয় হচ্ছে যাদের পেশাব পায়খানা করতে কষ্ট হয়, চাপ দিয়ে কোদ দিয়ে পেশাব করে, যেমন বয়স্ক মানুষের পোস্টেড গ্ল্যান্ড বলে, পেশাবের রাস্তায় মাংস বৃদ্ধি হয়, তার পেশাবের রাস্তা চিকন হয়ে যায়। থেকে যদি সমস্যা হয়, কনস্টিপেশন থাকে, তাহলে হ্যাঁ, কনস্টিপেশন হয়, যেমন স্পেশালি ফিমেল পেশেন্ট, মহিলা পেশেন্ট, হ্যাঁ, যাদেরকে কনস্টিপেশন, তাদের হরমোন কারণে কনস্টিপেশন থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সবসময় চাপ দিয়ে পায়খানা করতে করতে পেটের প্রেশার বেশি থাকার ফলে শরীরের বিভিন্ন উইক পয়েন্ট দিয়ে হার্নিয়া হওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, এই যে অনেকে দেখা যায় যে ভারী জিনিস উঠাচ্ছে, অনেকে ব্যায়াম করার জন্য উঠাচ্ছে, বা যারা রিক্সা চালায় বা রেগুলার নিয়মিত যারা ভারী জিনিসপত্র উঠায়, তাদের কি হওয়ার সম্ভাবনা থাকে না? হার্নিয়া তার যদি এই যে উইক পয়েন্টগুলো আমাদের শরীর ন্যাচারাল বিভিন্ন প্রোটেক্টিভ মেকানিজম বা আমাদের নিয়ন্ত্রণের মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করে। সেগুলো যদি জন্মগতভাবে কারোর দুর্বল থাকে এবং বয়সের সাথে সাথে তার মাসলগুলো আরও দুর্বল হয়ে সেই দুর্বলতা আরও বেশি বেড়ে যায়, তাদের প্রবণতা, যেমন যে রিক্সা চালায়, তার যে আমাদের উইক পয়েন্টগুলো আল্লাহ বা খোদা প্রদত্ত একটা মেকানিজমের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করে। কিন্তু সেগুলো যদি কারোর একটু অরক্ষিত থাকে, দুর্বলতা থাকে এবং এরকম ভারী কাজ সে নিয়মিত করে, তখন তাদের একটা হার্নিয়া হওয়ার প্রবণতা থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা রিক্সা চালায় তারা তো সেই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অভ্যস্ততা আছে, কিন্তু যারা হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যায়াম শুরু করলাম, আমি দিন করলাম না 40-45, তাদের কিন্তু একটা দেখা যায় দীর্ঘদিন করলে কি এমন কোনো সম্ভাবনা আছে কিনা? না, এরকম এমন কোনো বিষয় জন্মগত কোনো দুর্বল না থাকে তাহলে বা যে কারণগুলো তার এই হার্নিয়াগুলো তৈরি হতে পারে, সেগুলো যদি না থাকে তাহলে সে নিয়মিত ব্যায়াম করতে পারে। অনেকের মধ্যে যারা বিশেষ করে এখন তো একটা ব্যায়াম করার একটা প্রবণতা আছে, জিমে যাওয়ার, সেই জন্য এই প্রশ্নটা করলাম আর কি। আপনি এই বিরতির আগে বলেছিলেন যে বাচ্চাদের হতে পারে, বাচ্চাদের আমলিকের নাভির চারপাশে হার্নিয়া, এটা নিয়ে দেখছে মা বাবাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে, আবার দেখা যাচ্ছে বিভ্রান্তিও রয়েছে। এটা যদি একটু বলতেন, এটা আসলে কেন হয়? নাভি যেমন আমাদের একটা উইক পয়েন্ট, মায়ের সাথে বাচ্চার একটা কমিউনিকেশন বা একটা যোগাযোগের মাধ্যম, মার থেকে তার রক্ত, পুষ্টি, বিভিন্ন উপাদান, পানি সবকিছু এই একটা নাড়ি বা যেটাকে আমরা বলি আম্বিলিকাল কর্ড বা একটা ফুলের মতো একটা নাড়ি থাকে, নাড়ি দিয়ে মায়ের সাথে বাচ্চার যেটা একটা যোগাযোগ থাকে। কিন্তু বাচ্চার পর জন্মের পরে নাড়িটা আমরা ফেলে দেওয়ার পরে একটা ন্যাচারাল প্রক্রিয়া থাকে, এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে জায়গাটা শক্ত হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মগতভাবে এই জায়গাটা অতটা সংকুচিত হতে পারে না, তাহলে সে একটা উইক পয়েন্ট হিসাবে আজীবন থেকে যায়। যেটা বিভ্রান্তি বা যেটা প্রশ্ন, এটা আসলে একটু ফোলা থাকে, অনেকে মনে করেন যে না এখনই বোধহয় কিছু করতে হবে, অনেকে মনে একটু সময় নেই, আসলে এটা নিজে নিজে আসলে সেরে যায় কিনা? আমাদের কাছে যে মা বাবারা খুব উৎকণ্ঠা নিয়ে একবারে ছোট বাচ্চাকেই নিয়ে আসে, প্রথমে শিশু বিশেষজ্ঞের কাছে যায়, ওনারা আবার দেখে একজন সার্জারি বিশেষজ্ঞের কাছে পাঠায়, তখন আমাদের কাছে আসে যে আমার বাচ্চা তো জন্মের পরে এখানে নাভি পড়ে গেছে, কিন্তু এখন ফোলা থাকে, প্রথম দিকে ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এটা কি করা লাগবে? এটা কি কোনো আমাদের এখনই সার্জারি বা চিকিৎসা নেওয়া লাগবে, না কি কোনো ওষুধ বা কোনো জটিলতা তৈরি হবে কিনা? হ্যাঁ, তো এটা
মা বাবার সাধারণত অরিড হওয়ার দরকার নেই। আম্বিলিক্যাল হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না। আচ্ছা, এটা আপনি এটা ছোট হয়ে এটা কোনো correction সময় হয়ে আছে যায়। যে কত সময়ের মধ্যে ছোট হবে? এটা কিছু সার্জিক্যাল ইন্ডিকেশন আছে, কখন জি। আমরা এটা সার্জারি জি করব জি বা সেটাই স্পেশাল সেটাই অ্যাটেনশন দেব। গুরুত্বপূর্ণ। জি প্রথম এটা আসার পরে আমরা ক্লিনিক্যালি দেখি যে হার্নিয়াটা যে এটা আম্বিলিক্যাল হার্নিয়া কিনা, না অনেক সময় চর্বি জমেও তো হার্নিয়ার মতো হতে পারে। এটা হার্নিয়া কনফার্ম হলে ওখানে কি করা হয়, নাভির ওখানে মা বাবা নিজেও যারা বাচ্চাকে পরিচর্যা করে তারাও দেখবেন ওই যে জায়গাটা হাত ছোট দিলে হয়ে একটা যায়। একটা দেখবে যে একটা মানে খালি জায়গা আছে, যেটা পেটের ভেতরে মনে হচ্ছে যে হাত দিয়ে আঙ্গুল দিলে আঙ্গুলটা পেটের ভেতরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আম্বিকার একটা ওপেনিং ওখানে পাওয়া যায়, একটা ছিদ্রি বা ওপেনিং আমরা দেখতে পারবো। তাহলে এটা বুঝবো আমরা হার্নিয়া হতে পারে। তো ডাক্তারের কাছে গেলে সে ক্লিনিক্যালি দেখলো, কনফার্ম করলো হার্নিয়া। ক্ষেত্র বিশেষে অনেক সময় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষাও করাই, যেমন একটা আল্ট্রাসাউন্ড করলেও আমরা বুঝতে পারবো একটা হার্নিয়া আছে কিনা, বা আরও এই জাতীয় কিছু জন্মগত ত্রুটি আছে। এটা বোঝা গেল। আমার প্রশ্নটা ছিল আসলে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে, কতদিনের মধ্যে এটা কমে যাবে কিনা? এটা আমরা একটু আগে বলছিলাম যে হার্নিয়া সাধারণত আম্বিলিক্যাল হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে না। জি, আপনি বলছিলেন যে কখন কখন অপারেশন করবেন এই আলাপটা। যেটা এটা যদি মোর দেন এই ছিদ্রি যেটা আমরা আঙ্গুল দিয়ে ফিল করতে পারি, এটা মোর দেন 1 সেন্টিমিটার হয়। আচ্ছা, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে দিন দিন আরো বড় হচ্ছে, এবং বাচ্চা যখন মানে জন্মের পর যদি 1 সেন্টিমিটারের বড় হয় তাহলে এটা ছোট হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এবং তার দিন দিন এটা গ্র্যাজুয়ালি মানে দিন দিন আরো বড় হচ্ছে। জি, এবং বাচ্চা কি অনেক সময় এর ভেতর ফুলে ওঠে, বেলুনের মতো ফুলে উঠছে, কিছু নারীর শব্দ পাওয়া যাচ্ছে যখন সে পায়খানা পেশাব করতে যাচ্ছে। জি, হ্যাঁ, এবং মাঝে মাঝে সে যখন পেশাব পায়খানা করতে যায় সে বলে এখানে ব্যথা, যখন একটু বড় হচ্ছে ব্যথা পাচ্ছে। হ্যাঁ, ফোলাটা কমতে দেরি হচ্ছে। হ্যাঁ, একবার সকালে সে পেশাব করতে গেল, ফুলে গেল, কারণ এটা 6-7 ঘন্টা বা দীর্ঘ সময় পারসিস্টেন্ট করে আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, তার মানে এই জাতীয় হার্নিয়া তার নাড়ি বা পেটের ভেতরে যে চর্বিগুলো থাকে বের হয়ে আসে এবং পেটের ভেতরে ঢুকতে যাচ্ছে না, অবস্ট্রাকশন বা বাধাগ্রস্ত হচ্ছে। সেসব ক্ষেত্রে সার্জিক্যাল প্রক্রিয়া বা ইন্টারভেনশন তার করতে হবে। আর এমনিতে সাধারণত এই যে যেগুলি 1 সেন্টিমিটারের কম সেগুলি কতদিনে ছোট হয়? এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওয়েট করতে বলি, এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে 2 to 5 ইয়ার্সের ভেতরে সাধারণত এটা ছোট হয়ে যায়। এটা অর্থাৎ আপনি বলছেন যে 1 বছরের 1 সেন্টিমিটারের ছোট হলে এটা খুব বেশি, যদি আপনি যেসব কথা বলেন সেই জটিলতাগুলো যদি না আসে, আমরা ডাক্তারদের কাছে আসলে আমরা তার মা বাবাকে বোঝাই এটা নিয়ে অরিড হওয়ার দরকার নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে এমনি বন্ধ হয়ে যায়, এটা জটিলতা হচ্ছে না, বয়সের সাথে সাথে তার মাংসপেশিগুলো উন্নতি হবে, তৈরি হবে এবং এটা ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় যে আপনি কুচকির কথা বললেন যে ইঙ্গুইনাল, সেক্ষেত্রে তো বাচ্চাদের হতে পারে, সেটা নিয়েও তো অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে সেটা কতদিনে আসলে ছোট হবে বা সেটা কখন অপারেশন করবে? ইঙ্গুইনাল হার্নিয়া বা কুচকির হার্নিয়া আসলে ইমার্জেন্সি। বড়দের যেটা হার্নিয়া অবস্ট্রাকশন বা জটিলতা হওয়ার যে প্রবণতা থাকে, বাচ্চাদের ক্ষেত্রে মোর দেন 3 টাইমস, 3 গুণ বেশি এটা আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই জন্য বাচ্চাদের ইনগুইনাল হার্নিয়া এটাকে গুরুত্ব দেওয়া লাগবে, এবং রিলিভেন্ট বিশেষজ্ঞ দেখায় এটা সার্জিক্যাল প্রসিডিউর। আমি বলতে চাচ্ছি, ধরেন আপনার কাছে 5 দিন 7 দিন একটা বাচ্চা আসলো, সেইটা কি ওই দিনই করে ফেলবে না কিছুদিন ওয়েট করতে পারবে? এটা হার্নিয়ার সাইজ অনুসারে, হার্নিয়া যদি অনেক বড় হয় তাহলে ইমিডিয়েটলি তার সার্জারি করা লাগবে। নিউনেটাল সার্জারি ছোট বাচ্চাদেরই নিউনেটাল সার্জারি ব্রাঞ্চ কিন্তু বাংলাদেশে আছে। এটা ওয়েল এস্টাবলিশড, অনেক সব মেডিকেল কলেজগুলোতে আছে, প্রাইভেট সেক্টরে আছে, ব্যবস্থা নেওয়া যাবে আর কি। অ্যানেস্থেসিয়া বন্ধ। এটা কোনো সাইজ রয়েছে যে এত সাইজ ওখানে যেমন কি 1 সেন্টিমিটার আছে এমন কি কোনো বিষয় আছে? হার্নিয়ার তো সাইজ হয় না, এটা কাশি দিলে ফুলে ওঠে, আবার পেটের ভেতরে ঢুকে যায়। আচ্ছা, ইমিডিয়েটলি করে ফেললেই বেটার আর যত তাড়াতাড়ি করে ফেললে। এটা মা বাবারা খুব আমাদেরকে প্রশ্ন করে যে আসলে এত ছোট বাচ্চার এটা কতদিনের আসলে ছোট বাচ্চার অপারেশন করা যায়? ইমিডিয়েট বার্থের পরে, জন্মের পরপরই সার্জারি করা যায়। কিছু সার্জারি আছে যে জন্মের পরে, একটা আছে যে ইনপারফোরেটেড অ্যানাস বলে, যে পায়খানা রাস্তা তৈরি হলো না, তাহলে আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যেখানে অবজারভেশন থাকে সেখান থেকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের যেটা একটা ফ্যাক্টর না। জি, আপনার কাছে এইটাই কথা বলতে যাচ্ছি, আসলে বয়স কোনো বিষয় না, আসলে ওই অপারেশনটা ওই সময় জরুরি কিনা, জরুরি হলে জন্মের প্রথম দিনেই হয়তো যেমন করতে হবে। বাচ্চা একটা বড় হার্নিয়া আছে, তার মাসল খুব দুর্বল, যে কোনো সময় তার অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে যেতে পারে, জটিলতা ইমিডিয়েটলি ডে 1 বা 0S ডে 1 থেকে তার সার্জারি করা যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাচ্চাদের দেখা যাচ্ছে ইঙ্গুইনালতে বললাম, স্ক্রোটামেও তো আসলে যেটা রয়েছে সেইখানেও তো আসলে হার্নিয়া হতে পারে। সেই হার্নিয়া হলে কি করবে, ব্যবস্থা কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটু বিরতির পর। কিছু হার্নিয়া আছে, হার্নিয়া তো
ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে আমরা আলাপ করছি। স্ক্রুটাল হার্নিয়া যে স্ক্রুটামের যে ফুলে যেতে পারে, সেটার যদি একটু বলতেন, সেটা আসলে কখন অপারেশন করতে হবে বা কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে? এখন হার্নিয়া তো সাধারণত পেটের থেকে, তলপেট থেকে নিচে নেমে আস্তে আস্তে অন্ডকোষ পর্যন্ত যায়। জি। সেই হিসাবে হার্নিয়াকে বলি আমরা অনেক সময় কমপ্লিট বা ইনকমপ্লিট। কমপ্লিট হার্নিয়া হলে একবারে অন্ডকোষ বা অর্থাৎ স্ক্রোটাম যেটা পর্যন্ত, কুচকিতে যেটা হচ্ছে ইঙ্গুইনাল, সেটাই বেড়ে বাড়তে বেড়ে বাড়তে স্ক্রোটামে যায়। আচ্ছা সেটা একটা হার্নিয়ার মতোই ট্রিটমেন্ট আমরা করব। এটা ইমার্জেন্সি বেসিসেই করব। এটা আচ্ছা, নিয়ে খুব আচ্ছা। একটা ওয়েটিং, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি, লাফালাফি এগুলো বেশি করে, যে কোনো সময় এগুলো আঘাতগ্রস্ত বা এটা আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা আচ্ছা আর একটা শুধুমাত্র স্ক্রোটাম বা অন্ডকোষেও অনেক সময় কিছু টিউমারের মতো দেখা যায়। হ্যাঁ এগুলোকে বলা হয় হাইড্রোসিল। জি বাচ্চাদের যেটা হয় সেটাকে বলে কনজেনিটাল হাইড্রোসিল। এটা অনেকটা হার্নিয়ার মতোই থাকে। এটাকে আমরা অনেক সময় ফ্লুইড হার্নিয়া বলি। হ্যাঁ, আচ্ছা। সেটাও কিন্তু হার্নিয়ার মতো। এটা পেটের সাথে একটা নালীর মাধ্যমে অন্ডকোষের ভেতরে একটা থলি তৈরি হয়, থলির ভেতরে পানির মতো জমা হয়। পেটে সবসময় কিছু পানি তৈরি হয় যেগুলো পেটের নাড়ির নড়াচড়াকে আমাদের সহায়তা করে। এই পানিগুলো আস্তে আস্তে অন্ডকোষের ডিপেন্ডেন্ট পার্ট বা ওখানে থলির মতো ওখানে জমা হয়। এটাও আপনার সার্জারি করে ফেলতে হবে। এটাও কি যত তবে আগে করে ফেলা ভালো, যেটা নাকি এটা হার্নিয়ার মতো এটা ইমার্জেন্সি না। যদি স্মল আচ্ছা। বা ছোট থাকে সেক্ষেত্রে এটা ফলোআপে থাকতে হয়। মা বাবা তার লিগ্যাল গার্জেনকে আমরা বোঝাই, হ্যাঁ, এটা নিয়ে অরিড হওয়া দরকার নেই, এটা যে আটকানোর সম্ভাবনা নেই। এটা যদি অনেক ক্ষেত্রে যে কমিউনিকেশন বা যোগাযোগ থাকে, নালীটা বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা একটা বড় অংশ এটা কনজারভেটিভ বা অল্প পরিমাণ থাকলে এমনি ঠিক হয়ে যায়। আচ্ছা। এটা ইমার্জেন্সি হার্নিয়ার মতো না। এটা ঠিক হয়ে যাওয়ার কোনো সময় রয়েছে, দিন পর্যন্ত ঠিক হয়ে যাবে এমন মানে কিছু? এটা ফলোআপে আমরা অবজারভেশন রাখি, আচ্ছা, ফলোআপ করি বড় যে হচ্ছে আস্তে কিনা আস্তে বা এটা ছোট জটিলতা হচ্ছে হচ্ছে কিনা, কিনা। হ্যাঁ, এটা ব্যথা হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটা বাচ্চারা খেলাধুলা করতে আঘাত পেয়ে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, অনেক সময় ইনফেকশন হয়। যে এরকম প্রবণতা থাকে সেই ক্ষেত্রে এটা ইমার্জেন্সি বা হার্নিয়ার মতো ইমিডিয়েট সার্জারিক্যাল ট্রিটমেন্টে যাওয়া লাগবে। বুঝতে পেরেছি। আমরা তো বাচ্চাদের হার্নিয়া নিয়ে অনেক আলাপ করলাম, এখন একটু অ্যাডাল্টের বিষয় আছে, যে অ্যাডাল্টের বিষয়ে আমরা অনুষ্ঠানের প্রথম অংশে আলাপ করেছিলাম, যে এই যে হার্নিয়াটা আপনি শনাক্ত করলেন, শনাক্ত করার পরে সেটা পরবর্তী ধাপ, এটা চিকিৎসাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ওষুধের মাধ্যমে এটাকে চিকিৎসা করা যায় কিনা। হার্নিয়া সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আছে যে অনেক অসুখেরই তো ওষুধ দিয়ে চিকিৎসা হয়, কাজে হার্নিয়া ওষুধ দিয়ে চিকিৎসা হতে পারে। যখন আমাদের কাছে একটা পেশেন্ট আসে যে আমার তো হার্নিয়া হয়েছে, আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি অপারেশন করতে বলেছেন, আপনার কাছে আসছেন, হ্যাঁ, ওষুধ দিয়ে চিকিৎসা করে এটা ভালো করা সম্ভব কিনা। আমি শুনেছি আপনি নাকি এটা ওষুধ দিয়ে অনেক রোগীর চিকিৎসা করে ভালো করেছেন। এটা আসলে সঠিক না। কিছু অসুখ আছে যে অপারেশন করতে হয়, যেমন একটা ব্রেস্ট টিউমার হইলো, ব্রেস্টে একটা টিউমার হইলো বা ক্যান্সার হইলো, সেগুলো যে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না। এটা মেন চিকিৎসা কিন্তু সার্জারি। আচ্ছা, একটা টনসিল যেমন অনেক ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় থাকলে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করলে টনসিল অনেক ক্ষেত্রে কমে যায়, কিন্তু অনেক বড় হয়ে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, তার শ্বাসনালী চেঞ্জ হচ্ছে, ঘন ঘন ফুসফুসে, সেই ক্ষেত্রে অপারেশন করতে হবে। কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে এরকম কোনো অপশন নাই যে আমি চিকিৎসা দেব, আপনি 1 বছর ওষুধ খেয়ে দেখেন, না কমলে আমরা অপারেশন করব। হ্যাঁ, সেরকম অপশন নাই। এটা অপারেটিভ ট্রিটমেন্টে যাওয়া লাগবে। এবং আমি আমাদের দেশের পেশেন্ট বা জনগণকে বলবো, এরা বিভ্রান্তি হয়ে বিভিন্ন জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসা নেয়, হোমিওপ্যাথি চিকিৎসা নেয় এবং বিভিন্ন ঝাড় তাবিজ, ঝাড় কবজ এগুলো করে। এগুলো থেকে আসলে নিজেরা অর্থ অপচয় হয় এবং হার্নিয়া জটিলতা হয়, আরো বড় হতে থাকে। সার্জারি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তারা যদি বলে এটা সার্জারি করতে লাগবে, এটা সম্মান দেখায়, সার্জারি করে ফেললে ওনার জন্য। এটা আসলে কেমন থাকতে হয় যে সার্জারি করার পরে? এগুলো জি, উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও এখন ডেকেজ বলি। ডেকেজ মানে যেটাতে একদিনের বেশি ভর্তি থাকতে হয় না। সকালে আমরা ভর্তি করলে বিকেলে ছেড়ে দেই। আচ্ছা, এখন আমাদের বিভিন্ন বড় সরকারি হসপিটাল, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও, এবং প্রাইভেট হসপিটালের ডেকেসের মতো হয়ে গেছে। সকালে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা সকালে ভর্তি করি, অপারেশন করি, বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ভালো থাকলে আমরা বাসায় যেতে বলি। আচ্ছা, এটা অরিড হওয়ার কিছু নেই। পরবর্তীতে কি কোনো নিয়ম কানুন মানার কোনো বিষয় আছে? হার্নিয়ার ক্ষেত্রে কিছু এটিওলজিক্যাল ফ্যাক্টর বা যে কারণে হার্নিয়া হচ্ছে সেগুলো আগে আমরা দূর করি বা অপটিমাইজেশন বলি। সেগুলোকে কারেকশন করে তারপর হার্নিয়া আমরা করি। কারো শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, ব্রঙ্কাইটিস আছে, সে সবসময় সারা জীবন 20 বছর ধরে সিগারেট খেত, তার সবসময় কাশি থাকে, তাকে যদি হার্নিয়া আসার পরপরই আমরা হার্নিয়া অপারেশন করে দিলাম, তো কাশতে 2 মাস পরে আবার আসলো যে আমার তো হার্নিয়া হয়ে গেছে, আপনি ডাক্তার সাহেব ঠিক মতো অপারেশন করেন নাই। কাজে আমাকে আগে দেখা লাগবে সেটাকে আইডেন্টিফাই করতে বা খুঁজে বের করতে হবে এবং সেভাবে তার চিকিৎসা নিতে হবে। তার যদি
ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকে, আমরা ফুসফুসের মেডিসিনকে পাঠাইলাম, উনি চিকিৎসা দিল, সেটাকে কন্ট্রোল করে আমরা হার্নিয়া অপারেশন করব এবং অপারেশন পরবর্তীতে তার কিছু উপদেশ এবং নিয়মের ভেতরে আমরা বলে রাখবো, সেভাবে যদি ফলো করে বা সে মানে, তাহলে তার আবার পুনরায় হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এমনিতে যেটা অনেক যেটা প্রশ্নটা আপনি উঠেইছিলেন যে হার্নিয়ার অপারেশন করলে কি আবার হার্নিয়া হতে পারে কিনা? হ্যাঁ, হার্নিয়ার যে কারণগুলো হচ্ছে সেটা রিমুভ না করলে একটা হবে, আর যদি সেগুলো কারণও নাই কিন্তু সে আবার খুব ভারী হার্নিয়া, তার 2বার হার্নিয়া অপারেশন হয়ে গেছে, সে যে প্রফেশন করে সে ডে লেবারার, খুব ভারী জিনিস প্রত্যেক দিনে তার 10-12 ঘন্টা তোলা লাগে, হ্যাঁ, সেই কাজটা যদি সে অব্যাহত থাকে তাহলে যেখানে হার্নিয়া হয়েছে মাসেলগুলোর একটা পাওয়ার আছে, সেটাকে সে প্রতিরক্ষা দিতে পারে না, আবার হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অপারেশনের পাশাপাশি তার প্রফেশনাল চেঞ্জ বা যার জীবিকা ছিল এমন জীবিকাতে যাওয়া লাগবে যে পেটের প্রেশার বাড়ে না, সে ডে লেবার ভারী জিনিস তুলে সেটাকে অ্যাভয়েড করে সে বসে কাজ করতে পারে বা এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারে, যেটা পেটের প্রেশার বাড়ে না, সেগুলোর দিকে তাকে মডিফিকেশন, তাকে পরিবর্তন হয়ে জীবিকা পরিবর্তন করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটি জাস্ট একদম শেষ পর্যায়ে চলে এসেছে যে অপারেশন করার পর যে দেখা যাচ্ছে মহিলাদের বা পুরুষদের অপারেশন করার পর যে সেলাইয়ের জায়গায় যে হার্নিয়া, সেটার আসলে চিকিৎসা কি? এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইনসিশনাল হার্নিয়া, মানে যেখানে আমরা কাটি, যে ইনসিশন দিই সেখানে যে হার্নিয়া হয় সেটাকে বলে ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়া সাধারণত ফিমেল পেশেন্ট বা মহিলা পেশেন্টদের বেশি হয়, কারণ এদের রিপ্রোডাক্টিভ বা বাচ্চা প্রদান করার জন্য একটা বড় অংশ এখন সিজার করা লাগে, বা একটু বেশি বয়স হলে জরায়ের অনেক সময় টিউমার হয়। এটা চিকিৎসা যদি বললাম, সময় খুব সংক্ষিপ্ত সময়, এটাও হার্নিয়ার মতো, হার্নিয়ার চিকিৎসা হচ্ছে হার্নিওপ্লাস্টি বলে। এক সময় এমনি সুতা দিয়ে বা বিভিন্ন সুচার মেটেরিয়াল বলে, সেগুলো দিয়ে সেলাই করে হার্নিয়া রিপেয়ার করা হতো, তার ফলে হতো হার্নিয়া বারবার হতে পারত। এখন হার্নিওপ্লাস্টির মাধ্যমে এখন হার্নিওপ্লাস্টি বলে, যেটা এক ধরনের আর্টিফিশিয়াল মেস, হার্নিয়া বা উইক জায়গায় আমরা হার্নিয়ার যে থলি থাকে সেটা ফেলে দেওয়ার পরে সেটা দিয়ে সেটা। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মারুফ আহমেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।